প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, দুজনেই সিনিয়র সাংবাদিক। একজন হলেন হাসনাইন খুরশেদ, আরেকজন হলেন এলাই নেওয়াজ খান। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব এলাই নেওয়াজ খানের কাছে। আপনি জানেন, দীর্ঘদিন ধরে একটি কথা বাংলাদেশে চলছে যে বাংলাদেশে অসংখ্য অবৈধ বিদেশি অবস্থান করছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের ব্যাপারে সেই কথারই বলা হতো, এবং এর সত্যতাও রয়েছে। এরা এখানে কিভাবে থাকে, কিভাবে চাকরি করে, কোথায় চাকরি করে, এদের রেমিটেন্স কিভাবে আবার ইন্ডিয়া পাঠায়, এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আমরা কখনো পাইনি। কিন্তু প্রশ্নটা ছিল বড় আকারে, এবং আপনি জানেন যে এটি নিয়ে নানান মহলে নানান ধরনের কথা হতো। এমনকি নিরাপত্তা বাহিনীতেও তাদের অবস্থান ছিল বলেও কিন্তু আলোচনা রয়েছে। এই সরকার একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। এই সরকার চাচ্ছে যে অবৈধ অবস্থানকারী বিদেশিদের অবিলম্বে বৈধতা অর্জন করতে বলেছে, এবং তারা কারা তার একটা তালিকাও করতে বলেছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার দৃষ্টিতে এই বিষয়টা অতীতেও অনেকবার উঠেছে, বিশেষ করে ওই সব ব্যাপার নিয়ে যে তারা প্রপারলি ট্যাক্স প্রদান করে কিনা আমাদের দেশে। তো অধিকাংশকে দেখা যায় যে তারা ট্যাক্স প্রদান করে না। এটা হলো একটা দিক। সবচেয়ে বড় যে আমাদের মতন দেশে আর কোথাও এভাবে এত এত সংখ্যক বিদেশি কাজ করে অবৈধভাবে অন্য কোথাও এটা নাই। তারা আসলে ওয়ার্ক পারমিটগুলি প্রপারলি তারা পেয়েছে কি না, এবং এগুলি দেখভালের জন্যে সরকারগুলি কখনো চেষ্টা করে নাই। যারা এখানে কাজ করে যে দেশটি, বিশেষ করে এখানে শ্রীলঙ্কার লোক কাজ করছে অনেক দিন। আমাদের গার্মেন্টসগুলিতে শ্রীলঙ্কার প্রচুর এক্সপার্ট কাজ করেছে। অনেক বছর ধরে ভারতীয়রা এখানে আধিপত্য বিস্তার করে আসছে, এবং বলা যায় যে তারা অবৈধভাবে আছে। কোনো রাষ্ট্র এভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, বাংলাদেশ পারে। কারণ বাংলাদেশের উভয় সরকার মনে করতো যে আমরা একটা পরিপূরক রাষ্ট্রচিন্তার মধ্যে আছি। এখন আমি স্বাগত জানাই সরকারকে, যদি সরকার আসলে মিন করে। আপনারা তো জানেন যে ভারত যত রেমিটেন্স বাইরের থেকে ইনকাম করে, সেক্ষেত্রে বাংলাদেশ বুঝি পঞ্চম স্থান অধিকার করছে। এখানে যোগ করি, এটা শুধু যেটা সরকার জানতে পারছে সেই অনুযায়ী পঞ্চম, কিন্তু হুন্ডিতে যেটা যায় সেটা চতুর্থ জায়গায় আরও বেশি হতে পারে। আমরা যে রেমিটেন্সটা আয় করি তার বিরাট অংশটাই ভারত এখান থেকে নিয়ে যায়। এটা কিন্তু এটা আমরা তো খালি বলছি যে আমাদের সন্তানেরা আমাদের দেশকে উন্নয়নের জন্যে যে অবদান রাখছে, রেমিটেন্স পাঠায়, কিন্তু এটা আমরা কখনোই দেখি না যে কিভাবে আমাদের রেমিটেন্সের 10-12 বিলিয়ন ডলারই ইন্ডিয়া এখান থেকে নিয়ে যায়। তো বাংলাদেশ আজকে 54 বছর স্বাধীন হলো, এমন সব সেক্টরে এই সব লোকগুলিকে চাকরি মোটা বেতনে দেওয়া হয়, এবং যারা এখান থেকে টাকা নিয়ে যায়। আমার কাছে অবাক লাগছে যে কেন এত বছর ধরে আমাদের লোকজন ওই সব সেক্টরে তাদের এক্সপার্টাইজটা ডেভেলপ করতে পারে নাই। এটাও কিন্তু আমাদের বিগত সরকারগুলির ফেইলিওর আর কি, যে কেন এটা করা হলো না। এখন সরকার যে ব্যবস্থাটা নিয়েছে, আমি এই ব্যবস্থার স্বাগত জানাই। এবং দিন শেষে আমরা জানতে চাই সরকারের কাছ থেকে যে আসলে প্রকৃত অর্থে এইখানে আমাদের দেশে কত অবৈধ বিদেশিরা কাজ করে। এটার কিন্তু সঠিক তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নাই। এক এক সময় এক একটা তথ্য আমরা পাচ্ছি। আমার মনে হয় একটা প্রপার সময় এখন, এই সময়ে একটা হিসাব করে ফেলানো যে আমাদের এখানে অবৈধভাবে এতগুলি শ্রমিক কাজ করছে। আর যেসব জায়গাগুলিতে সত্যিই যদি এরকম হয় যে আমাদের এইসব এক্সপার্টাইজ নাই, ইমিডিয়েট লাগবে, সেক্ষেত্রে তো সরকারের ওয়ার্ক পারমিট আছে কি না এটা একটা ব্যাপার, আর ট্যাক্স দেয় কিনা। মূল কথা হলো যে এই লোকগুলি যারা বৈধভাবে কাজ করছে তারাও ট্যাক্স দেয় কিনা, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এনবিআরে আমরা অতীতে একবার খবর নিয়েছি যে অধিকাংশের ক্ষেত্রে তারা ট্যাক্স পে করে না। এবং আপনারা ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া, ইন্ডিয়া যাওয়া, অনেক সময় দেখে যে বাংলাদেশিরা বাংলাদেশি টাকাও নিয়ে চলে যায়। মানে আচ্ছা, ডলার করতে পারে নাই, এখানে তো মানে ইন্ডিয়ান টাকাও পাওয়া যায়, অনেক সময় বাংলাদেশি টাকা নিয়ে যায়, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আছে। সুতরাং এইখান থেকে টাকা ইন্ডিয়ায় পাঠানো এই প্রপার যে চ্যানেলগুলো ছাড়াও অনেকগুলি পথ আছে যেগুলি পাঠানো যায়। আমরা আসলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা ভারত আমাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, যে হোস্টাইল যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করছে,
এবং বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে মানে আমরা তাদের শত্রুতে পরিণত হয়েছি। একটা সরকারের পরিবর্তনকে কেন্দ্র করে ভারত আমাদেরকে রীতিমতো শত্রুতে পরিণত করেছে। আমার মনে হয় সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপগুলো নিয়েছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতন, এবং এই ব্যবস্থাটা নেওয়াটা খুবই জরুরি, এবং ইমিডিয়েটলি আমরা জানতে পারবো যে কতগুলি লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতগুলি লোক কাজ করে, কতগুলি লোক ওয়ার্ক পারমিটে কাজ করে, কতগুলি লোক ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করে, এবং এই হিসাবটা আমরা হয়তো ইতিমধ্যে পেয়ে যাব। হাসনাইন খুরশেদ, রোববার এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে, অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। খুব সেনসিটিভ যে বিষয়টি সেটি হলো নিরাপত্তা বাহিনীতেও তাদের অবস্থান রয়েছে বলে কিন্তু আমরা অনেকবার শুনেছি। এটি একটি দিক। আরেকটি দিক হলো বাংলাদেশ সরকার কিন্তু আরেকটি পদক্ষেপ নিয়েছে যেটা কোনো কালেই নেওয়া হয়নি। সেটি হলো বাংলাদেশের দিল্লিতে যে মিশন রয়েছে সেখানে কিন্তু ভিসা ব্যবস্থাটা কড়াকড়ি করা হয়েছে। যার ইচ্ছা তাই ভারত থেকে ভিসা পেয়ে যাবে, বিষয়টি এখন সেই পর্যায়ে নেই। এই টোটাল বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমরা যদি একটা জিনিস দেখি যে আমাদের প্রতি মাসে আমাদের আমদানি করতে হয় $5 বিলিয়ন বেশি, আর ভারত আমাদের দেশ থেকে ব্যাংকিং চ্যানেলে যে রেমিটেন্স পায় সেটা বছরে $5 বিলিয়ন বেশি। সো যদি এই রেমিটেন্সটা আমাদের না যেত, আমাদের এক মাসের আমদানি ব্যয় আমরা এই টাকা থেকেই সংস্থান করতে পারতাম। সো ভারতের রেমিটেন্স আয়ের পঞ্চম বৃহত্তম উৎস হচ্ছে বাংলাদেশ। যে অর্থ অফিসিয়ালি ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে সেই অর্থের হিসাব হচ্ছে এটা, কিন্তু যে অর্থ অবৈধভাবে হুন্ডি হয়ে যাচ্ছে সেই অর্থের কোনো হিসেব নেই। আমরা জানি বা শুনেছি ভারতীয় যে কর্মীরা বা বিশেষজ্ঞরা বাংলাদেশে কাজ করতে আসেন, তারা যখন অফিসিয়ালি আসেন তখন আমরা জানি যে তখন তাদের বিদায় রেজিস্ট্রেশন করতে হয়, তারা অফিসিয়ালি আসেন। সেই ক্ষেত্রে তাদের যা আয় সেটা অফিসিয়াল চ্যানেলে ভারতে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই অভিযোগ বারবার পাচ্ছি যে তারা যে বিপুল অর্থ পান, কথার কথা যে একজন মাসে 20 লাখ টাকা পাচ্ছেন, তার দেখানো হচ্ছে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা, আর বাকি 15-16 লাখ টাকা ক্যাশ তাকে দেওয়া হচ্ছে এবং সেই টাকা হুন্ডি হয়ে দেশে চলে যাচ্ছে। যারা বৈধভাবে বাংলাদেশে আছেন তাদেরও প্রকৃত আয় আর প্রদর্শিত আয়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে বলে আমরা শুনেছি। যেহেতু বিষয়টা এখন তদন্তের এবং একটা প্রক্রিয়ার ভিতরে আসছে, এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে যারা অবৈধভাবে আসছেন তাদের মধ্যে অনেকে আসছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, এসে বাংলাদেশে কাজ করছেন। তা ট্যুরিস্ট ভিসা নিয়ে 6 মাসের জন্য আসতেন, 5 মাস থেকে 5 মাস 5.5 মাস থেকে একটা ছুটি নিয়ে আবার বিভিন্ন জায়গায় কাজ করছেন, অফিস থেকে ছুটি নিয়ে আবার ভারতে যাচ্ছেন, গিয়ে আবার নতুন করে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আবার 6 মাস কাজ করছেন। এভাবে করে অনেক ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এরকম আমরা জানি। আর সীমান্ত এলাকাগুলোতে কোনো ভিসা পাসপোর্টের ধার রাখছে না, তারা সরাসরি বাংলাদেশে ঢুকে পড়ে বাংলাদেশে কাজ করছে, এই ধরনের কথা আমরা শুনেছি। একটা সময় বলা হতো, সত্য মিথ্যা আমরা নিশ্চিত না, বলা হতো যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে। যদি এটা হয়ে থাকে এটা অসম্ভব রকম উদ্বেগের। বাস্তবতা হচ্ছে যে আমাদের এক্সপার্ট নেই, এমন পরিস্থিতি আসলে আমাদের এই মুহূর্তে আমি বিশ্বাস করি যে এটা বাস্তবতা না। আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের এক্সপার্টস তৈরি হয়েছে। একটা সময় ছিল যখন আমরা 78-79 সালে প্রথম গার্মেন্টস শুরু করেছি, আমাদের জনবলের দক্ষ জনবলের সংকট ছিল, তখন শ্রীলঙ্কা থেকে গার্মেন্টস এক্সপার্টস অনেকে বাংলাদেশে এসেছেন, কাজ করেছেন, এবং এর মধ্যে এত বছরে বাংলাদেশি এক্সপার্ট তৈরি হয়ে গেছেন। সো বাংলাদেশি এক্সপার্ট যখন তৈরি হয়ে গেছেন তখন এই বিপুল সংখ্যক ভারতীয় কেন বাংলাদেশে কাজ করবেন, এবং বাংলাদেশি এক্সপার্টরা কাজের সুযোগ পাচ্ছেন না। আমাদের তারুণ্য অসম্ভব মেধাবী, তারা প্রপার শিক্ষা নিয়ে যোগ্যতা নিয়ে গড়ে উঠছে, তাদের কাজের সংস্থান হচ্ছে না, অথচ ভারতীয়দের জন্য কাজের সংস্থান করে দেওয়া হচ্ছে এখানে। এটা খুবই দুঃখজনক। যদি এটা আংশিকভাবে এটা যে সত্য এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু মাত্রাটা কতটা সেটা আমরা নিশ্চিত না, সেটা আমরা জানতে চাই। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, আমরা এটাকে স্বাগত জানাই। হাসনাইন খুরশেদ, আপনি জানেন ভারতে বাংলাদেশিদের কাজ করার সুযোগ নেই বললেই চলে। ভারতে বাংলাদেশিদের আসলেই কাজ করার কোনো সুযোগ নেই, এবং আমি গণমাধ্যমের কর্মী হিসেবে একটা কথা বলি যে একদম অন্য সুযোগ দেয়ও না, সুযোগ দেয় না, ওরা কখনোই সুযোগ দেয় না, এবং ওরা কখনোই বাংলাদেশিদের
দক্ষতার যোগ্যতাকে তারা স্বীকারই করতে চায় না। তো তাদের মধ্যে বাংলাদেশকে সবসময়ই আমরা রাজনৈতিক বিবেচনায় কিংবা অর্থনৈতিক বিবেচনায় সবসময় তাদের মধ্যে এক ধরনের বড় ভাই সুলভ, এক ধরনের প্রভুত্বের মানসিকতা আমরা তাদের দেখি, যেটা আমরা সবসময় তীব্র প্রতিবাদ জানাই। এবং ভারত যে মানসিকতা নিয়ে বাংলাদেশকে দেখে, বাংলাদেশ বন্ধুত্বের হাত যতই বাড়াক, ভারত যদি তার মানসিকতা পরিবর্তন না করে, দু দেশের মধ্যে সুন্দর সৌহার্দ্যের সম্পর্ক খুব কঠিন হবে। ভারতে আমাদের দক্ষ লোকজনকে কাজের কোনো সুযোগ দেওয়া হয় না, অথচ ভারতীয়রা এসে দেশে কাজ করে যাচ্ছে, বৈধ অবৈধভাবে অর্থ আয় করছে, তাদের দেশে নিয়ে যাচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে হবে এবং এই উদ্যোগ যদি সফল হয় আমরা মনে করি যে সেখানে। এবং আরেকটা বিষয় আমি এই প্রসঙ্গে বলতে চাই যে অনেক ক্ষেত্রে ভারতীয়রা ওভারপেইড হচ্ছে, ওভার এমপ্লয়েড হচ্ছে। আমরা যদি চীন থেকে লোক আনি, কখনো যদি আমাদের দরকার হয়, আমরা চীন থেকে বা অন্য দেশ থেকে যে লোক আনি, তাদের আমাদের যে সম্মানী বা বেতন দিতে হবে তার চেয়ে অনেক বেশি বেতন দিতে হয় ভারতীয়দের। এবং সেটা হয় কারণ ভারতীয়রা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে গত 15.5 বছরে সেটাই করেছে, যে ভারতীয়দের বেশি বেতন দিয়ে তাদের নিয়োগ দিতে বাধ্য করেছে তারা। এটা বিগত সরকারের মানে ফ্যাসিজমের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ হিসেবে আমরা বিষয়টাকে বিবেচনা করি। এবং এই প্রবণতার ফ্যাসিজমের যখন অবসান ঘটেছে, শেখ হাসিনার সরকার বিদায় নিয়েছে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এই প্রবণতাও বন্ধ হওয়া উচিত। এলাইনস খান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন 20 পর থেকেই আমরা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কিছু নেতৃবৃন্দের সাক্ষাৎকার থেকে আমরা কিছুটা হতাশ হয়েছিলাম। অভিযোগ উঠেছিল যে তাদের মধ্যে কোট আনকোট ভারত প্রীতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে আসলে সেটি তাদের মধ্যে আর নেই। বিশেষ করে যখন চট্টগ্রামের ঘটনা ঘটল ইসকনকে কেন্দ্র করে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন, এবং এরপর থেকে বিএনপির যে দৃষ্টিভঙ্গি আমরা দেখছি গোটাটাই পাল্টে গেছে। এবং আপনারা জানেন যে তারা স্মারকলিপি দিয়েছে ভারতীয় হাইকমিশনে, এবং লন্ডনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব কড়াভাবে কথা বলেছেন যে আমরা এর জন্য দেশ স্বাধীন হয় নাই যে পিন্ডি থেকে বেরোয় আবার দিল্লির ভেতরে ঢুকে যাব। এই ধরনের স্পষ্ট কথাবার্তা কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমরা বিএনপি নেতাদের মুখে এবং শীর্ষ নেতাদের মুখেও শুনছি। হঠাৎ করে ভারতের ব্যাপারে বিএনপির এই দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার কারণ আপনি কি বলে মনে করেন? বিএনপি যখন গঠন হয় তখন মূলত ওই সব লোকেরা বিএনপির সাথে সংযুক্ত হয়েছিল যারা স্লোগান দিত যে ভারতীয় সম্প্রসারণের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তারা স্লোগান দিত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই সব লোকগুলি সংযুক্ত হয়েছিল এবং তারাই মোটামুটিভাবে বাংলাদেশের জাতীয়তার ভিত্তিটা রচনা করেছিল। পরবর্তীকালে জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে এরশাদের আগমন, আপনারা জানেন যে এরশাদ হলো দেহরাদুন প্রশিক্ষিত একজন জেনারেল, এবং তিনি কাদের প্রেরণায় এখানে টেক ওভার করেছিলেন একটা বিষয়, যে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তিনি ভারতীয়দের মদতপুষ্ট হয়ে ক্ষমতাটা গ্রহণ করেছেন। কারণ যে একটা পপুলার নির্বাচন, যে পপুলার ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে মাত্র 3 মাসের মাথায় এভাবে উৎখাত করা একটা সিলি ঘটনাকে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ইন্দু নামক একটা সন্ত্রাসী আছে। তাদের পরবর্তী কাল থেকে মানে বিএনপির অনেকের মধ্যে কিংবা আমাদের অনেকের মধ্যে এই ধারণাটা স্পষ্ট হয়ে গেছে যে ভারতের অনুকম্পা ছাড়া হয়তো ক্ষমতায় যাওয়া যাবে না, ক্ষমতায় থাকাও যাবে না। সে কারণে হয়তোবা কিছুটা কম্প্রোমাইজের জায়গা তৈরি হয়েছিল, এবং এটা আমরা কখনো ভাবতেও চাই না যে ভারত আমাদের শত্রু, 3 দেশ থেকে পরিবেষ্টিত, এবং আমরা কখনো ভাবতেও চাইনি, কিন্তু ভারত আমাদেরকে সেই জায়গাটাই নিয়ে গেছে। এখন যে বিএনপির উপরের দিকে হয়তো বা কারো কারো ভিতরে এই ধরনের প্রবণতা থেকেও থাকতে পারে, কিন্তু গ্রাসরুট লেভেলের লোকজন কিন্তু একেবারে একদমই না, এবং তারা ন্যাশনালিস্ট। বিএনপির বৈশিষ্ট্যটা কিন্তু এইখানে, যেভাবেই বিএনপিকে সমালোচনা করা হোক না কেন, বিএনপি ওই ভারতের আনুগত্য সেটা যদি হতো, যে 15 বছরে যে পরিমাণ ক্র্যাকডাউন হয়েছে বিএনপির উপরে, যে পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে, তাহলে তো এই লোকগুলি ভাই ভারতে যেত, ইন্ডিয়াতে যেত। এরা তো ইন্ডিয়াতে যায় নাই, তারা এই ঢাকা শহরে এসে নানা জায়গায় পালায় থাকছে, রিক্সা চালিয়েছে, তারপরে মোটরসাইকেল চালিয়েছে, সংসার জীবন নির্বাহ করেছে, জায়গা জমি বিক্রি করেছে মামলা লড়তে লড়তে।
সুতরাং এখন কিন্তু আজকে পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের মানে এই যে জবরদস্তিমূলক শাসন, হ্যাঁ, এটা যে টিকতে পারে না, এবং এই শাসনকে যারাই মদত দিয়েছে, হ্যাঁ, তারাই কিন্তু সারা পৃথিবীতে ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত কোথাও একদম ভিয়েতনাম থেকে শুরু করে কোনো জায়গাও সুপার পাওয়ার বলা হোক, যাই বলা হোক, কোনো জবরদস্তিমূলক শাসন আলটিমেটলি টেকে নেয় এবং টেকেও না। এটা হলো একদম হিস্ট্রির সব থেকে প্রমাণিত সত্য। সুতরাং আজকে এটা প্রুভ যে ভারত যে জবরদস্তিমূলক যে শাসন এখানে প্রতিষ্ঠা করেছিল সেটা শেষ হয়েছে হাসিনার পতনের মধ্যে দিয়ে। দুঃখজনক হলো যে ভারত সেই হাসিনাকে তার ওখানে রেখে তাদের লোকদেরকে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্যে প্রতিনিয়ত মদত দিচ্ছে, এবং একজন এদেশের একজন নাগরিক হিসাবে যে একটা সার্বভৌম রাষ্ট্রের কথা ভাবে, তাকে অবশ্যই ভারতের এই প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং একটা ধারণা তো এখন স্পষ্ট যে, যেমন ইরানের শাহ একবার বলেছিল যে আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নাই, এখন আমাদের লোকেরা বলছে যে ভারত যার প্রতিবেশী তার শত্রুর দরকার নেই। আমরা কিন্তু এরকম একটা ভারত কখনো দেখতে চাই না, কিন্তু ভারত সেটা আমাদের দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে বিএনপির এখন তার আসল জায়গায় ফিরে গেছে। মাঝখানে যে যাই বলুক না কেন, বিএনপি তার যে জাতীয়তাবাদী যে চিন্তা আদর্শ সেই জায়গাটাই ফিরে গেছে, এবং এটা আমি তাদের এই ফিরে যাওয়া বা তাদের স্ট্রং পজিশন নেওয়াটাকে একজন দেশপ্রেমের সঙ্গে পরিপূর্ণভাবে সম্পর্কিত, এটাই স্বাগত জানাই আমি। হাসনাইন খুরশেদ, যে কোনো কারণেই হোক বাংলাদেশের পরিস্থিতি এখন এরকম যে কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রো ইন্ডিয়ান বা প্রো আওয়ামী লীগ মানসিকতা নিয়ে রাজনীতিতে টিকে থাকা কঠিন। আপনার কি মনে হয়? এইটা হওয়ার আসলে কোনো কারণই ছিল না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সব রাজনৈতিক দল বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে, দেশের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। আমি একটু আগে যে প্রসঙ্গটা ছিল যে বিএনপির মধ্যে 5ই আগস্টের পরে একটু ভারতপ্রীতি দেখা গিয়েছিল, যেটা পরিবর্তন হয়েছে, আমি এই কথাটার সাথে খুব স্ট্রংলি দ্বিমত পোষণ করি। বিএনপির মধ্যে সে ধরনের কোনো প্রবণতা আমি দেখিনি। বিএনপি সবসময় তার, যেটা সাজু ভাই বলছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমি একটু যোগ করি, পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ গলা শুরু হয়েছে। হ্যাঁ, কাজেই বিএনপির সঙ্গে ভারতের বরফ গলার প্রশ্ন আসবে কেন? না, বরফ গলা মানে যে দু দেশের পরস্পরের প্রতি সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, এটি আসলে বরফ গলা। সেই জায়গাটা ছিল না। সেই জায়গায় এক মানে ভারতের মনোভাব ছিল বাংলাদেশ মানেই হচ্ছে তার পছন্দের আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই ভারতের। এখন তো ভারত বিএনপির কাছে যাচ্ছে তো ঠেকায় পড়ে না, বিএনপির প্রীতির কারণে নয়, কিন্তু প্রশ্নই আসে না। ভারতের কোনো বিএনপি প্রীতি থাকার কথা না। বিএনপির কখনোই কোনো ভারত প্রীতি ছিল বলে আমি বিশ্বাস করি না। বিএনপি প্রতিবেশী হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে পাশে চেয়েছে, বা বাংলাদেশের মানুষও সবসময় চায় যে ভারত একটা সৎ ভালো প্রতিবেশী হিসেবে আমাদের পাশে থাকুক, আমরাও তাদের পাশে থাকি, এবং প্রতিবেশীর মধ্যে যেরকম সুন্দর সম্পর্ক হওয়া উচিত সেরকম সুন্দর সম্পর্ক থাকুক। সেই সম্পর্কটা নষ্ট করে দিয়ে যখন ভারতের এই গত 15.5 বছরে ভারতের প্রবণতা ছিল যে বাংলাদেশে তাদের আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নেই, আওয়ামী লীগ ছাড়া কাউকে তারা বন্ধু মনে করে না, সেরকম একটা মানসিকতা, সেই মানসিকতা থেকে ভারত বেরিয়ে আসুক। এবং সেটা ভারত বাধ্য হয়েই হয়তো এখন যখন আওয়ামী লীগ মানে বনবাসে যেতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগকে মানে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে আওয়ামী লীগের বাংলাদেশে কোনো গ্রহণযোগ্যতা নেই এখন আর। আওয়ামী লীগের নেত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই সময়ে বাংলাদেশের সাথে তার স্বাভাবিক সম্পর্ক যদি সজীব রাখতে হয়, তাহলে ভারতকেও আসলে এই বাস্তবতা মেনে নিতে হবে যে 5ই আগস্টের পর এর বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক বাংলাদেশ না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আছে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। এলাই নমস্কার। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে যে জনপ্রতিনিধি নির্বাচন সেটা নিয়ে বিতর্ক চলছে, বিশেষ করে যখন এই দলীয় প্রতীক দেওয়া শুরু হলো, একেবারে রুট লেভেলের রাজনীতিটা ছড়িয়ে পড়লো এবং হিংসা প্রতিহিংসা নানান ধরনের ঘটনা ঘটল, যার কারণে এখন এই বিষয়টিকে বিবেচনা করা হচ্ছে অন্যভাবে, যে দলীয় প্রতীক থাকবে না বা দলীয় প্রার্থী হবেন না। এই ধরনের আবেদন জানিয়েছে জনপ্রতিনিধিরা একটি বৈঠকে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? এক সময় তো এরকমই ছিল যে ইন্ডিভিজুয়ালি সব ইলেকশন করতো, দলীয় প্রতীক ছিল না। মাঝখানে এটা করা হলো। পৃথিবীর অনেক জায়গায় আছে এটা, যে লোকাল ইলেকশনে দলীয়ভাবে ইলেকশন করার। এবং আমরা যখন পত্রিকায় নিউজ দেখি যে ইউরোপের অনেক দেশে যে লোকাল ইলেকশনে অমুক পার্টির বিপর্যয়, এখানে আসলে দলীয় প্রতীক কিংবা প্রতীকবিহীনটা বড় কথা না। আগে যখন প্রতীক ছিল না তখনও দলের লোকটাই করতো একটা নিয়ে, কিন্তু ওই দলের লোক ওইভাবেই ভোট পেত, পরে প্রতীকে ভোট পায়। তা আমি যেটা মনে করি সেটা হলো যে যেমন ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে অন্তত দলীয় কোনো না থাকা, মনোনয়ন কিংবা প্রতীক না থাকা, উপজেলা পর্যায় পর্যন্ত না থাকা, কিন্তু ডিস্ট্রিক্ট মানে দ্যাট ইজ পৌরসভার থেকে আরম্ভ করে আমাদের পর্যন্ত, মানে কি বলে সিটি কর্পোরেশন পর্যন্ত দলীয় হলেও অসুবিধা নেই। গ্রাসরুট লেভেলে ইউপি ইলেকশনে দলীয় মনোনয়ন থাকার জন্য হয়েছে কি, যে গ্রাসরুট লেভেলের সংঘাতটা, যে গ্রামের যে আমাদের চিরায়িত যে শান্তিপূর্ণ সহাবস্থানের যে জায়গাটা, এই জায়গাটা অনেক নষ্ট হয়ে গেছে এই দলীয় প্রতীকের কারণে। এবং গ্রাসরুট লেভেলে দল নিয়ে মারামারি, হানাহানি, এমনকি হত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে, যেটা কিন্তু আমাদের আহ্বান বাংলার যে চিত্র, যে সৌহার্দ্যপূর্ণ পাশাপাশি জীবনযাপনের যে আমাদের যে ইতিহাস কিন্তু ধ্বংস হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইউপি এবং উপজেলা পর্যন্ত দলীয় না থাকা। হাসান খোরশেদ, রোববার নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সঙ্গে আসলে জনপ্রতিনিধিদের একটা বৈঠক হয়েছিল। এই বৈঠকে এই দাবিগুলি জানিয়েছিল। তারা আরেকটা অদ্ভুত দাবি জানিয়েছে। তারা দাবি জানিয়েছে যে স্থানীয় যে জনপ্রতিনিধি নির্বাচনটা হয় সেটাও যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। যারা এই বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের সংখ্যা মাত্র 20 জন। বাংলাদেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি এত, তো সেইখানে এই 20 জন আসলে সারা বাংলাদেশের জনপ্রতিনিধিদের, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব করেন কি না সেটা আমরা জানি না। আর যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে দলীয় প্রতীকে নির্বাচন, যে স্থানীয় সরকারে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে বিগত 15.5 বছরে যারা স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন নির্বাচিত হয়েছেন। এখানে কারা ছিলেন এই বৈঠকে আমি জানি না, কিন্তু তো তাদের বক্তব্য পরিধানযোগ্য, তাদের বক্তব্য গ্রহণযোগ্য এটা আমি মনে করছি না। আর দলীয় প্রতীকের বিষয়টাতেই আমি এর বিরোধী। আমি মনে করি স্থানীয় সরকার পুরোটাই একদম নির্দলীয় ভিত্তিতে হওয়া উচিত। তাতে যেটা হয় যে স্থানীয় নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ থাকে। স্থানীয় যে বিশিষ্ট ব্যক্তিরা আমরা দেখেছি যে অনেক সময় যারা নির্দলীয় কিন্তু স্থানীয় পর্যায়ে অত্যন্ত সম্মানিত, একজন শিক্ষক, একজন আইনজীবী বা একজন মসজিদের ইমাম সাহেব কিংবা একজন ভালো মানুষ, তাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতাম আমরা, এবং তাদের বিজয়ী হয়ে এসে জনগণকে সাথে নিয়ে কাজ করার, স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করার একটা চমৎকার পরিবেশ ছিল। কিন্তু যখনই দলীয় ভিত্তিতে হয়েছে এই মানুষগুলো আসলে এই প্রক্রিয়া থেকেই সরে গেছেন। তাতে স্থানীয় পর্যায়ে দলাদলি, হানাহানি অনেক বেশি বেড়েছে, সবকিছুই বেড়েছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণভাবে নির্দলীয় হওয়া উচিত। দ্যাট ইজ ফার্স্ট। সেকেন্ডলি, স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে, এইটা আমি বিশ্বাস করি না। এবং স্থানীয় সরকার আসলে বাংলাদেশের স্থানীয় সরকার সম্ভব না, এটা বাস্তবসম্মত প্রস্তাব বলে মনে হয় না। কারণ এতগুলো স্তর আমাদের, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এবং সারা বাংলাদেশে সংখ্যায় এত বেশি, এটা আসলে অন্তর্বর্তী সরকার বা স্থানীয় সরকারের পক্ষে করা সম্ভব না।
সো এইটা দলীয় সরকারের অধীনেই হতে হবে। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেহেতু সারা বাংলাদেশের মানুষের দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা এবং বিশ্বাস অর্জন করে, সেরকম শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক। নির্বাচনী ব্যবস্থা যাতে দল নিরপেক্ষ হয়, যাতে গ্রহণযোগ্য হয়, সেই জায়গায় আমাদের কাজ করা উচিত এবং সেটা নিশ্চিত করা উচিত। সেটা হলে যার অধীনেই হোক এটা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। এবং সেটা আমরা চাই যে যারা আসলেই মানুষ যাতে তাদের ভোটটা স্বাধীনভাবে দিতে পারে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে যারা নির্বাচিত হবেন তারা সবার গ্রহণযোগ্যতা পাবেন। সেই ধরনের স্বচ্ছ, অবাধ নির্বাচনের পরিবেশটা নিশ্চিত করা, ব্যবস্থাটা নিশ্চিত করা, সেটা আসলে গুরুত্বপূর্ণ। এলাইন খান, আপনি নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন যে আমদানি রপ্তানির ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেটি হলো আমাদের কিছু কিছু পণ্য রয়েছে শুধুই ভারত থেকে আমদানি করা হয়, এতে কিছু সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে আলু এবং পেঁয়াজ। ভারত তার সুবিধা মতো সেটা বন্ধ করে দেয় কখনো, তখন আমরা বেকায়দায় পড়ে যাই। এটা আমরা অনেকবার লক্ষ্য করেছি। যার কারণে তারা একটা বিকল্প চিন্তা করছে বাংলাদেশ সরকার, যে আমদানির ব্যাপারটা সব জায়গায় খোলা রাখতে হবে। কারণ ভারত আমাদের জিনিসটা মাগনা দেয় না, যে পয়সা দিয়ে কেনা হয় বাইরে থেকে সেটা কেনা হবে। এই প্রসঙ্গেই খাদ্য উপদেষ্টা একটা কথা বলেছেন যে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনা হবে, এবং উনি বলেছেন যে আমরা একক কোনো দেশের উপর নির্ভর করব না। উনি মূলত ভারতের কথাই বলতে চেয়েছেন। আপনি বিষয়টি কীভাবে দেখেন? এটাই তো হওয়া উচিত ছিল, কেন এটা হয় নাই? যে বাংলাদেশ তার নিজের টাকা দিয়ে কিনবে, যেখান থেকে খুশি যেখানে সুবিধা হবে কিনবে, কিন্তু কেন হলো না? আমাদের ব্যবসায়ীরা মনে করে যে খুব দ্রুত ইন্ডিয়ার থেকে তারা যখন এরা হলো কি কৃত্রিম সংকটগুলি তৈরি করে ব্যবসায়ীরা, একটা সিন্ডিকেট, তারপরে এটাকে আবার কয়েকটা দিন যাওয়ার পরে দ্রুত একটা সাপ্লাইয়ের জন্যে ইন্ডিয়ার বর্ডারে থেকে নিয়ে আসে তাড়াতাড়ি। তো আমরা হিসাব করে দেখলাম যে 3-4 দিন লাগেই আসতে, এবং এক্ষেত্রে অন্য অন্য দেশ পাকিস্তান থেকে 6 দিন না 5-7 দিন লাগে আসতে, আবার চায়নার থেকে আসতে 9 দিন লাগে। তো সুতরাং আরেকটা হলো যে বার্মা আমাদের একদমই নিয়ারেস্ট। সুতরাং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এতদিন পরে, আমার মনে হয় সার্বভৌম রাষ্ট্রের একটা সিদ্ধান্ত হয়েছে, এবং এটা একটা রহস্যজনক ঘটনা যে অতীতের সরকারগুলো, শুধু তো এরা মানে আওয়ামী লীগ সরকার তা তো না, অতীতের সরকারগুলিও কেন এতটা ইন্ডিয়ার উপরে তার বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি তো মূলত আমাদেরকে এফেক্ট করে, সেটা তারা করেছিল। এবং কাদের দ্বারা ব্যবসায়ীদের সুবিধার জন্য করেছে, প্রত্যেক পার্টির নিজস্ব ব্যবসায়ী গ্রুপ আছে তাদের। এখন যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় যে এটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত এবং ব্যবসায়ীদেরকে বোঝানো। কারণ আমাদের দেশে ব্যবসায়ীরা হয় কি, এদের সাথে দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই, ওদের একমাত্র হলো মুনাফা। তোরা যেসব ব্যাপারে যেসব জায়গার থেকে বেশি মুনাফা লাভ করবে সেই সব জায়গার থেকে তারা আনতে আগ্রহী, এটার সাথে তাদের কোনো দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই। সুতরাং ব্যবসায়ীদের সাথে আলাপ করে এই বিষয়টা সেটেল করা, এবং সরকার যে উদ্যোগ নিয়েছে আমি মনে হয় সঠিক উদ্যোগ নিয়েছে, এবং একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের সেই চিন্তাই করা উচিত। আর কোথাও একটা মাত্র সোর্স কখনোই কোনো অবস্থানে কোনো বুদ্ধিমানদের কাজ না। হাসান খুরশেদ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মুক্তবাজার ব্যবস্থায় আমদানি পেঁয়াজ, আলু এই ধরনের পণ্যগুলো তো কোনো নিয়ন্ত্রিত পণ্য না, কোনো সংরক্ষিত পণ্য না, এগুলি নিত্যপণ্য এবং এগুলি যে কোনো জায়গা থেকেই আমদানি করা যেতে পারে। তো সেখানে যে রেস্ট্রিকশন দিয়ে রাখা হয়েছিল যে একটি নির্দিষ্ট দেশ ছাড়া অন্য কোনো জায়গা থেকে আনা যাবে না, মানে ভারত ছাড়া অন্য কোনো জায়গা থেকে আনা যাবে না, এটাই ছিল আসলে আওয়ামী লীগের দাসত্ব। ভারতকে তোষণ করার জন্য এই ধরনের নীতি নিয়েছিল, এই ধরনের নীতি থাকা উচিত না। একটা জিনিস বাস্তবতা যে ভারত আমাদের প্রতিবেশী হওয়ার কারণে, স্থল সীমান্ত থাকার কারণে সড়ক পথে যখন পণ্য আনা যায় তার ব্যয় কম পড়ে। সেই কারণে বাণিজ্যিক কারণেই হয়তো আমাদের ভারত থেকে পণ্য আমদানি করতে হতে পারে, বা পণ্য আমদানি করা কম্পারেটিভলি কম ব্যয়বহুল হতে পারে, সেই কারণে ব্যবসায়ীরা আনতে পারেন। সেটা খুব স্বাভাবিক, যতটুকু আশার আসবে। কিন্তু সেখানে যদি প্রপার মার্কেট প্রজেকশন থাকে যে
কি পরিমাণ আমাদের পণ্য লাগবে, কোন পণ্য কি পরিমাণ লাগবে, কখন লাগবে, সেইভাবে যদি আমাদের ব্যবসায়ীরা এবং আমাদের সরকার পরিকল্পনা করেন যে ইয়েস আমার এই সময়ে গিয়ে আমার চালের দরকার ঘাটতি হতে পারে, বাজারে আমার চাল সরবরাহ করতে হবে, এই সময় আমার পেঁয়াজ লাগবে, সো সেইভাবে যদি আগে থেকে পরিকল্পনা করে উদ্যোগ নেওয়া হয়, যত দূরের দেশই হোক, যেখানে আমি সবচেয়ে কম দামে পাবো এবং পরিবহন খরচ যদি কম হয়, যদি বাণিজ্যিকভাবে লাভজনক হয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এরকম যে একটি কোনো পণ্য আসতে পরিকল্পনা পারে। থাকলে কিন্তু তখন ভারত থেকে পণ্য আমদানির যে কথাটা আমরা বলি দাম কম পড়ে, সেটা কিন্তু খুব হ্যাঁ, পড়বে। সেটাকেও না, সেটা তার চেয়ে কম দামে আমরা আনতে পারবো Right. যদি আমরা কথার কথা, যে ভারতে যেই পণ্য কথার কথা বলছি যে $100 হয়, যদি ইভেন মেক্সিকোতে বা চিলিতে যদি সেই পণ্য $50 হয়, আমি ওয়াইল্ডলি বলছি, এবং পরিবহন খরচ সহ যদি $60-70-80 পড়ে, তো আমরা চিলি থেকে বা অন্য কোনো জায়গা থেকে আনতে পারি, তখন তো $20 কম হ্যাঁ, পড়লো। তখন বরং আমরা লাভবান হতে পারি। কিন্তু আমাদের সেই সুযোগটা উন্মুক্ত রাখতে হবে এবং সেটার জন্য আমাদের আসলে আগে থেকে পরিকল্পনা করতে হবে যায়, কারণ সেখানে পরিবহন ব্যয়, পরিবহন সময়, সেগুলোকে বিবেচনায় নিয়ে আগে থেকে পরিকল্পনা করে আগে থেকেই উদ্যোগ নিতে হবে। শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে যে না এখন আমার হঠাৎ করে ঘাটতি হবে, কেন আমি জানবো না যে আমার দেশে কি পরিমাণ পেঁয়াজের চাহিদা আছে, বছরে কী পরিমাণ পেঁয়াজের চাহিদা, আমরা স্থানীয়ভাবে কী পরিমাণ পেঁয়াজ উৎপাদন করছি, আমাদের কতটা ঘাটতি হবে, সেই ঘাটতি আমরা কীভাবে পূরণ করব, কোন দেশ থেকে কোন মূল্যে কীভাবে আমি আনতে পারি, আনতে পরিবহন খরচ আমার কত পড়বে, কতটা পরিবহনের সময় লাগবে, এই পরিকল্পনাগুলো থাকবে। এটাই তো স্বাভাবিক। এই জন্যই তো বাণিজ্য মন্ত্রণালয় আছে, বা ব্যবসায়ীদের যে এবিসিসিআই বা অন্যান্য চেম্বারগুলো আছে, ব্যবসায়ী কর্পোরেট হাউসগুলো আছে, যারা খাদ্য আমদানিকারক তারা আছে, তারা তো সেই সব বিবেচনায় নিয়েই পরিকল্পনা করা উচিত, উদ্যোগ নেওয়া উচিত। সেই জায়গায় ঘাটতিগুলো, সেই জায়গায় যে আমাদের সুষ্ঠু পরিকল্পনার অভাব, উদ্যোগের অভাব, সেই জায়গাগুলো নিয়েও আমাদের কাজ করা উচিত। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। গত কয়েক বছর ধরে, বলা যায় বছর দুয়েক ধরে, কয়েকটি ঘটনা ঘটেছে বিশ্বে। সেটা হলো সরকার প্রধানদের পালিয়ে যাওয়া, জনরোষের মুখে দেশ ত্যাগ করা। আমরা দেখলাম আফগানিস্তানে, আমরা দেখলাম শ্রীলঙ্কায়, আমরা দেখলাম বাংলাদেশে, আর একেবারে সাম্প্রতিক সিরিয়াতে আমরা একই ঘটনা দেখলাম। এটা অদ্ভুত ব্যাপার, মানে খুব দ্রুত কয়েকটি ঘটনা ঘটল সরকার প্রধানদের পলায়ন। আপনি এই বিষয়গুলি কিভাবে দেখছেন এলাহি নওয়াজ খান? একটা বিষয় তো খুবই স্পষ্ট, প্রমাণিত এবং বারবার প্রমাণ হচ্ছে, তারপরেও কেন দেশে দেশে এই ফ্যাসিস্ট বা কর্তৃত্ববাদী শাসন চলছে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যেটা বলা হয় যে বা ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া, সে কারণে হয়ে থাকতে পারে। এবং সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ, তার 24 বছরের শাসন এবং তার পিতার শাসন দেখলে 54 বছরের শাসনের একটা অবসান ঘটেছে। এবং খুব মজার ইন্টারেস্টিং দিকটা হলো 12 দিনের মধ্যে তারা মানে এত দ্রুত, এবং যেটা একটা ব্যাপার কিন্তু সবার মাথায় আসার দরকার, সেটা হলো যে এখানে একটা বিশাল অত্যাধুনিক আর্মি ছিল, কিন্তু স্ট্যান্ডিং আর্মি। এবং যেটা আপনি লক্ষ্য করেছেন যে এত বিশাল একটা আর্মি থাকা সত্ত্বেও কিভাবে এত অল্প কিছু গেরিলা দ্রুত এভাবে পুরো দেশটাকে রাশিয়া দখল ছিল করতে পারল। তাদের সঙ্গে। এই একই ঘটনা আমরা দেখেছি ইয়েতে আপনার ইরাকে যখন আমেরিকা ইনভেট করলো, তখন কিন্তু প্রায় 10 লাখের মতন সেনাবাহিনী ছিল, তাদের 5,000-এর মতন ট্যাঙ্ক ছিল, কয়েকশো জঙ্গি বিমান ছিল, কোনোটাই কাজ করে নাই, কলাপস করে গেল। এবং আরও পরে এসে যখন আফগানিস্তানের দিকে আপনি যে তাকান, সুপার পাওয়ার আমেরিকা তাদেরকে 20 বছর ধরে লালন করেছে, প্রশিক্ষিত করেছে, তাদের সর্বাধুনিক সামরস্ত্র দিয়েছে। কিন্তু যখন গেরিলারা যখন মানে এই তালেবান যখন তাদের মানে কি বলে সর্বাত্মক আক্রমণ শুরু করলো, কয়েকদিনের মধ্যে কিন্তু বিশাল একটা আর্মি কিন্তু কোলাপস করে গেল। শ্রীলঙ্কাতেও কিন্তু একই অবস্থা, একই আর্মি তাদের নিয়ন্ত্রণে ছিল। যে কর্তৃত্ববাদী শাসনের সময়ে আমাদের যে সেনাবাহিনী থাকে বা সশস্ত্র বাহিনীগুলি জনগণ থেকে আইসোলেট হয়ে যায়। সেনাবাহিনী যখন জনগণ থেকে আইসোলেট হয়ে যাবে, তখন একটা পর্যায়ে আসবে তারা এইভাবে ক্লাপস করে যেতে পারে, যেটা কিন্তু এগেন হচ্ছে। এটা ভিয়েতনামে আপনি দেখেন, আমেরিকা দিছে তাকে একদম সেই দৃশ্য যদি কেউ দেখে থাকে, দু একটা দৃশ্য, তখন তো এইভাবে ভিডিও ছিল না, সেটার একটা রিফ্লেকশন আমরা দেখছি আফগানিস্তানে, একদম ভিয়েতনামের একদম ট্রু কপিটা এখানে হয়েছে। ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই সব সুপার পাওয়ারের ব্যাকআপে যত স্বৈরাচার, যত ফ্যাসিস্টরা বসছে, আলটিমেটলি কেউ টিকতে পারেনি। সেটা আমেরিকার মতন সুপার পাওয়ার হোক কিংবা রাশিয়ার মতন।
মজার ব্যাপার হলো যে এই যে রাশিয়ার লিবিয়াতে একটা ভুল করেছে, সেই ভুলের তারা সংশোধন করতে গেছে ইয়েতে মানে সিরিয়াতে তারা, এবং ইনিশিয়াল তারা মনে করছে সফল হয়ে গেছে। আরব স্প্রিংটা যখন শুরু হয় তখন এখানে কিন্তু গণ অভ্যুত্থান এবং ক্রাশ করেছে গণ অভ্যুত্থানকে ব্রুটালি। প্রায় আপনি জানেন যে প্রায় 1,20,00,000 লোক বিভিন্ন জায়গায় চলে গেছে, তার মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু ইয়েতে তার্কিতেই হয়েছে। সুতরাং এই যে ঘটনাগুলি ঘটছে আমরা দেখতে পাচ্ছি এখন, কিন্তু এখানে এখন একটা জোর এটা মনে করেন যে আনন্দ চলছে পুরা সিরিয়াতে, কিন্তু একটা ব্যাপার আমি খুব করছি যে সেটা হলো যে রাশিয়ার ইউক্রেন ওয়ার এবং ইরানের এই যে ইসরায়েল ওয়ারের ইনভলভ হওয়াতে একটা এখানে সিরিয়াতে একটা ভ্যাকুম তৈরি হয়েছে। এই সুযোগটা কিন্তু পুরাপুরিভাবে তারা নিছে। আবার আমি এখানে একটু যোগ করি, এটা ঘটনা খুবই লক্ষণীয়। লেবানন এবং হিজবুল্লাহর সঙ্গে 27 নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল, এবং ঠিক একই দিনে সিরিয়ায় ইদলিব থেকে বাশার আল আসাদকে সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই HTS, যেটা হায়াত তাহরির আল শামস নামে। ইসরায়েল বলেছে যে কি বলে যে শত্রু আমার মিত্র, কিন্তু আলটিমেটলি এরা শত্রু হবে, কারণ গেরিলারা যুদ্ধটা করছে তারা কিন্তু এখনও আমেরিকার খাতায় কিন্তু সন্ত্রাসী হিসাবে চিহ্নিত। এই যে গ্রুপটা এখানে প্রধান গ্রুপ, এখানে আপনাকে জানতে হবে যে অনেকগুলি ফ্যাকশন মিলে কিন্তু এই যারা এই বিপ্লবীরা অনেকগুলি ফ্যাকশন আছে। এটার মধ্যে প্রধান হলো STA, প্রথম ছিল হলো ওই যে ISL, পরে আল কায়দা, পরে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করছে, কিন্তু আমেরিকার খাতায় কিন্তু এখনও সে সন্ত্রাসী হিসেবে যুক্ত আছে। অন্য ইমপ্লিকেশন এখানে আছে, সেটা হলো যে এই যে এখানে কিন্তু অনেকগুলি এথনিক গ্রুপ আছে, তার মধ্যে একটা প্রধান গ্রুপ হলো কি বলে যে দ্রুজ একটা গ্রুপ আছে, তারপরে মানে এথনিক গ্রুপ আর কুর্দিরা রয়েছে, কুর্দিরা আছে। এই কুর্দিরা আবার কিন্তু কুর্দিদের বিরুদ্ধে তার্কি কিন্তু কন্টিনিউয়াসলি এদেরকে উৎখাত করার জন্য, কুর্দি রিবেলদেরকে করার জন্য এখানে কিন্তু একটা কনফ্লিক্ট রয়ে গেছে। তো অনেকে মনে করেন যে এই পুরা ঠিক আছে, একটা আনন্দ চলছে, এই পরস্পর বিরোধী শক্তিগুলি শেষ পর্যন্ত আর একটা কনফ্লিক্ট তৈরি করবে কিনা এর সন্দেহ আছে। তার থেকে বড় কথা হলো যে সৌদি আরবে বা মিডল ইস্টে যেসব শাসকেরা আছে তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, তারা ভীষণভাবে আতঙ্কিত হয়েছে যে পরিবারতন্ত্রের এই ধরনের পরস্পর এই যে পারিবারিক শাসনের যে অবসানগুলি, এটা মিডল ইস্টের অনেক শাসকদেরকে আতঙ্কিত করছে। আর একটা হলো মেজর যে আপনি জানেন যে এই সিরিয়ার সরকারকে কিন্তু মূলত ব্যাকআপ দিয়ে আসছে রাশিয়া এবং ইরানের জন্য একটু প্রবলেম হলো। ইরানের যে একটা কৌশলগত যে অবস্থান সে তৈরি করেছিল, মানে কী বলে এটাকে, ইরাক, সিরিয়া, লেবানন, তাদের শিয়া যে এগুলি, এটা মনে হয় যে আপাতত মনে হয় একটা বড় ধরনের ক্রাইসিস এদের জন্য হবে, মানে ইরানের জন্য হবে। আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। হাসান খুরশেদ, আমরা এলাইনাস খান সাজুর কাছ থেকে একটা বিস্তারিত চিত্র জানলাম। প্রশ্ন হলো, এই ঘটনাটিতে কার লাভ কার ক্ষতি, এই হিসাবটা শুরু হয়েছে। এলাইনাস খান একটু ইঙ্গিত দিয়েছেন, ইরান সম্ভবত একটু ব্যাঘাতে পড়ে গেল, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহের অস্ত্র বলুন বা অন্যান্য সরবরাহ বলুন, সেটা কিন্তু একটু সমস্যায় পড়বে। আরেকটি বিষয় হলো শিয়ার প্রসঙ্গ যেটা রয়েছে, সেটাও কিন্তু একটু কলাপস হলো। এই কারণে এই যারা এই আন্দোলনটা করে সাকসেস হলো, HTS, এরা কিন্তু শিয়া নয়, এরা সুন্নি। এবং আপনি নিশ্চয়ই জানেন এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি, ওনার একেবারেই শিশুকালটা কেটেছে সৌদি আরবে। তার বাবা সেখানে চাকরি করতেন, যদিও খুব বেশি দিন থাকেনি, 7-8 বছর পরে উনি
ওনারা চলে আসেন, আবার সিরিয়াতে চলে আসেন। সব মিলিয়ে কিন্তু একটি জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে অনেকের লাভ লোকসান হয়েছে। সাধারণভাবে ধরে নেওয়া হচ্ছে তুর্কি সম্ভবত বেশ লাভবান হচ্ছে। আপনি এই টোটাল বিষয়টাকে কীভাবে দেখছেন? সিরিয়ায় যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে পুরো মধ্যপ্রাচ্যের জন্যই, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে একটা বড় প্রভাব ফেলবে। যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে গেছেন এবং তার যে প্রশাসন তার পুরোটাই কলাপস করেছে, তো সেই অবস্থায় 53 বছর ধরে বাশার পরিবার যে শাসন বা এক পরিবারের স্বৈর শাসন কায়েম করে রেখেছিল, তার অবসান ঘটেছে। আমরা জানি যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত হাফিজ আল আসাদ ছিলেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 থেকে 2024 পর্যন্ত বাশার আল আসাদ তার শাসন চালিয়েছেন। আর কিন্তু এই 53 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে সিরিয়ার বিভিন্ন গ্রুপ, বিভিন্নভাবে ছোট বড় বিভিন্ন গ্রুপ তার প্রতিবাদ বিক্ষোভ এত বছর ধরে আসলে কখনো খুব স্তীমিত, কখনো খুব প্রবলভাবে সেটা চালিয়েছে। এবং স্পেশালি 2011 সালের থেকে যে গৃহযুদ্ধ চলছে সিরিয়াতে, সেই গৃহযুদ্ধ সিরিয়ার পরিস্থিতিকে যেমন অস্থির করে রেখেছে, সিরিয়ার মানুষকে যেমন অবর্ণনীয় কষ্টে রেখেছে, সেই একইভাবে পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব পড়েছে। আমরা জানি যে এই 13 বছরের গৃহযুদ্ধে 5 লাখ মানুষ নিহত হয়েছে, 60 লাখ মানুষ শরণার্থী হিসেবে শরণার্থী পরিণত হয়েছে, তার বাস্তু ঘর ভিটে মাটি ছেড়ে তার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং তার মধ্যে 30 লাখ মানুষ তুরস্কে শরণার্থী হয়ে আছে। এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে যে এইচটিএস সিরিয়ার দায়িত্ব বা সরকার গঠনের মধ্য দিয়েই যে সব কিছুর সমাধান হয়ে যাচ্ছে, বিষয়টা সেরকম না। কারণ এইচটিএস প্রধান শক্তি যারা এবার বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করলো। কিন্তু এর বাইরেও তো আরও অনেকগুলো বিদ্রোহী গ্রুপ আছে। সিরিয়া সরকারকে রাশিয়া এবং ইরান এত বছর ধরেই সমর্থন দিয়ে এসেছিল। আমরা জানি যে রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, ইরান জড়িয়ে পড়েছে ইসরায়েলের সাথে এক ধরনের যুদ্ধে। তো এই পরিস্থিতির মধ্যে ইরান এবং রাশিয়ার সমর্থন এই সময়টাতে না পাওয়ার কারণেই বাশার আরও বেশি দুর্বল হয়ে পড়েন, এবং সেই সুযোগটাতেই এইচটিএস রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছে। এবং তারা দিবলিস থেকে শুরু করে প্রথমে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়, তারপর হোমস দখল করে নেয়, তারপরে একটা পর্যায়ে তার একদিন পরই তারা দামেস্ক দখল করে নেয়। এই দখলটাকে আমি অনেকটা আফগানিস্তানের সাথে তুলনা করতেছি, যে আফগানিস্তানে তালেবানরা অনেক বছর যুদ্ধ করে এসে শেষ পর্যন্ত আফগানের সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে। একইভাবে বাশার পরিবারের বিরুদ্ধে যে এত বছর ধরে লড়াই সংগ্রামের ভেতর দিয়ে এসে ফাইনালি এইচটিএস সিরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করলো। এই দুই দেশেই যে পরিস্থিতি, তার সাথে আসলে শ্রীলঙ্কা বা বাংলাদেশের পরিস্থিতিকে মেলানো ঠিক হবে না। কারণ ওই দুইটা ছিল এক ধরনের গৃহযুদ্ধের ভেতর দিয়ে, লম্বা সময়ের অনেক বছরের গৃহযুদ্ধের অবসানের ভেতর দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল। আর শ্রীলঙ্কা বা বাংলাদেশে যেটা হয়েছে, শ্রীলঙ্কাতে গোতাবায়া সরকারের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানে গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তো শ্রীলঙ্কার বাংলাদেশের পরিস্থিতি বরং একরকম, আফগানিস্তান আর সিরিয়ার পরিস্থিতি একদম আলাদা। তো ওই সিরিয়ার যে পরিস্থিতি, সেটা আসলে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে সেটা দেখার জন্য আমার মনে হয় আরেকটু অপেক্ষা করা দরকার, এবং বিশ্ব রাজনীতিতেও তার একটা বড় প্রভাব পড়বে। সেটা কোন দিকে যায় সেটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করা উচিত। হাসনাইন খুরশেদ এবং আলাইন নওয়াজ খান, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।